আলাইকুম বাংলাদেশ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। দেশ নতুন করে আবার স্বাধীন হইলো। সো দেশের যখন অবস্থা খারাপ হওয়া শুরু হইলো তখন একটা নিয়ত করছিলাম যে ইনশাআল্লাহ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্লগ আসবে না। তো ফাইনালি দেশ স্বাধীন হয়ে গেছে এবং আমরা এখন স্বাধীন। আমরা এখন যা কিছু বলতে পারি, আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু প্রতিষ্ঠিত হয়ে গেছে। জিনিসপাতির দাম কমা শুরু হয়েছে, সিন্ডিকেটার নাই, সব কিছু ভালো হচ্ছে। এবং এই উদযাপন করার জন্য, মানে এই স্বাধীনতাকে উদযাপন করার জন্য আজকে আমরা এই গেরাজ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টেশন গেরানিয়া কুবনা, এই পয়েন্টে আমরা সবাই মিলিত হচ্ছি এবং আজকে আমরা এখানে মিষ্টি মুখ করবো এবং আমরা সেলিব্রেট করব। তাহলে চলুন আর দেরি না করে আমাদের এই সেলিব্রেশনে অংশ নিন এবং আবারও সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভাই আপনি একটু সুন্দর করে ভিডিও করেন আমাদের এইসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদের ছাত্র সমাজ যে উদ্যোগ নিচ্ছে, জনমত নির্বিশেষে দল মত নির্বিশেষে অভিভাবকরা যেই বাংলাদেশটাকে স্বাধীন করছে, আমরা নতুন একটা বাংলাদেশ পাইছি। সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে স্বৈরাচার তাবেদার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমরা যারা প্রবাসী আছি, শুধুমাত্র পোল্যান্ডে না, সারা বিশ্বে আমাদের অলমোস্ট 1,80,00,000 বাংলাদেশি কাজ করে। আমরা বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। এটা বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সেলিব্রিটি, তারা সেলিব্রিটি হওয়ার জন্য আমাদের এই প্রবাসীদেরকে ইউজ করে আমাদের প্রবাসীর প্রতি তাদের, আমরা প্রবাসীদের পক্ষে এই ধরনের বিভিন্ন ট্যাগ লাগায় তারা আজকে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি। তাহলে ফাইনালি 36শে জুলাই আমাদের স্বাধীনতা অর্জন হয়েই গেল। সো ভিডিও শুরুতে আমি বলতেছিলাম যে 36শে জুলাই বা আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে যেহেতু ফাইনালি আমরা আবার স্বাধীন হইলাম, তো এই দিনটাকে আমি স্বাধীনতা দিবস বলতেছিলাম আর কি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো যদিও আমি কোনো পলিটিক্যাল পার্সোনালিটি নই বা আমি এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষও না, তারপরেও আমি চাইবো যে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা আমি আসলে এই পুরো জুলাই মাসে যা যা হয়ে গেল সেই ব্যাপারগুলো থেকে শিক্ষা নিয়েছি। তা আমি মনে করি যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি, বিকজ যারা যারা ভবিষ্যতে মানে এই ধরনের সিচুয়েশনগুলো হয়তো বা আরও আসতে পারে, কারণ আমরা মানুষকে কখনো আসলে বিশ্বাস করা যায় না, পরিস্থিতি সবসময় পরিবর্তন হতে থাকে। সো হয়তো বা আজকে যা দেখতেছি ভবিষ্যতে এমনটা নাও হতে পারে। তো সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদের রেডি থাকতে হবে এবং এখান থেকে আমি পার্সোনালি যে জিনিসগুলো শিক্ষা নিয়েছি, আমি বিশ্বাস করি যে এগুলো শুধু দেশের জন্য না, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনের জন্য অনেক কাজে লাগতে পারে। সো অ্যাকচুয়ালি আমি পার্সোনালি অনেকগুলো জিনিস ফেস করেছিলাম প্রিভিয়াসলি, যে কারণে আমি অনেক কিছুর সাথে অনেক কিছু কানেক্ট করতে পেরেছি, যেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এগুলো হচ্ছে শিক্ষণীয় বিষয়। তো চলুন তাহলে আমি কথা না বাড়াই, ভিডিওটাকে শর্ট করতে হবে, তো এই জন্য আমি শর্টকাট করে কিছু বলি। সো প্রথমে আমরা যেটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে ক্ষমতা কখনো চিরদিন থাকে না। আপনারা শুরু থেকেই দেখেছেন যে গত 16 থেকে 17টা বছর আমাদের এই প্রাক্তন সরকার, তারা সব কিছু করেছিল ক্ষমতায় চিরদিন থাকার জন্য। তারা সবার মুখ বন্ধ করেছে, সাগরুনির মতো প্রফেশনালস বা সাংবাদিক যারা ছিল এদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, অগণিত অনেস্ট অফিসারদেরকে হত্যা করেছে। মানে কি করে নাই তারা, তারা সব কিছু চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকতে পারলো না। সেই ছাত্র জনতার হাতে, একদম বেসামরিক, যাদের কাছে সে কখনো মনেই করে না যে রিস্ক আছে, তাদের হাতে কিন্তু তার পতন হয়ে গেছে। তাদের কারণেই সে টিকতে পারলো না। তার মানে এখান থেকে আমার শিক্ষা হচ্ছে এতটুকু যে বাংলাদেশে এখন অনেক মানুষজন আছে, ইভেন অনেক ফ্যামিলিতে আমরা এই জিনিসগুলো দেখেছি যে সম্পদ নিয়ে পরিবারের ভিতরে জ্ঞানজাম থেকে যায়, শরীরে শক্তি আছে, মুরব্বীদেরকে চরমভাবে অবমাননা করছে ইয়ংরা এবং সম্পদ দখল করে নিচ্ছে। এই ধরনের, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের আরও অনেক অনেক ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তো আমি মনে করি আমরা এখান থেকে এটা শিক্ষা নিতে পারি যে এইরকম সরকারের মতো একটা পজিশনে থেকে, যেই পজিশন থেকে পুরা দেশকে কন্ট্রোল করা যায়, পুরা ইকোনমিকে কন্ট্রোল করা যায়, ওই রকম একটা পজিশন থেকে যখন সে শাসন কন্টিনিউ করতে পারলো না, তো আপনি আমি কোথাকারকে, বয়স বাড়তেছে, একসময় আমরাও বুড়া হব। সো আমাদের এই ক্ষমতাটা বা এই শক্তিটাও কখনো চিরদিন থাকবে না। সো আমাদের এই শক্তিটাকে আমাদের বুঝে শুনে ব্যবহার করা উচিত। এটা ছিল আমার প্রথম পয়েন্ট, যেটা আমি শিক্ষা নিয়েছি। 2 নাম্বার শিক্ষা হচ্ছে যে মুখ থাকলে আসলে সব কিছু বলতে হয় না, কথা বলার সময় অবশ্যই বুঝে শুনে চিন্তাভাবনা করে আমাদের কথা বলা উচিত। বিকজ দেখেন, প্রথমে
জিনিসটা কিন্তু খুবই সিম্পলভাবে শুরু হয়েছে, কোটা আন্দোলন। সবারই খুবই একটা সাধারণ একটা দাবি ছিল যে কোটাটা সরিয়ে দেন, মেধার মাধ্যমে আমরা চাকরিটা পাই। খুবই লজিক্যাল এবং খুবই সিম্পল একটা দাবি ছিল সবার। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি ভুলটা কী করেছেন? তিনি বলেছেন যে তাহলে কি রাজাকারের সন্তানেরা পাবে? তো ক্ষমতায় আছেন আপনি, এতদিন ধরে রাজাকার রাজাকার বলে যাচ্ছেন, এই লাস্ট সময়ে এসে সবাইকে গণহারে রাজাকারটা বলার কারণেই কিন্তু পুরো আন্দোলনটাই চেঞ্জ হয়ে গেছে। নর্মালি আমরা চিন্তা করতেছিলাম যে এটা হচ্ছে আমাদের অধিকারের দাবি, কিন্তু উনি যখন সবাইকে গণহারে রাজাকার বললো তখন কিন্তু পুরো দেশ এক হয়ে গেছে। কারো মাথায় আর এটা ছিল না যে আমি রাজনীতি করি না, বা আমি রাজনৈতিক মানুষ নই, বা আমার মৃত্যুর ভয় থাকতে পারে, আমাকে গুম করতে পারে, বা আমার উপর অত্যাচার আসতে পারে। তারা কোনো কিছু আর চিন্তা করেনি। সবার মাথায় উনি এক চিমটি দিয়ে আগুন লাগাই দিছে। সো কথা বলার সময় সাবধানে কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রধানমন্ত্রী ভুলে গেছেন। বিকজ উনি সব কিছুকে এমনভাবে আসলে রেডি করে রাখছিলেন যে ওনার কখনো মনেই হয় নাই যে ওনার কথার কারণে কখনো প্রোটেস্ট হইতে পারে, বা এরকমভাবে ছাত্র জনতা, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং বিষয়টা ওনার পতন পর্যন্ত যেতে পারে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে উনি কিন্তু চাইলে বিষয়টাকে খুব সহজে সমাধান করতে পারতো, বলে দিলেই পারতো যে ঠিক আছে তোমরা চাও না, বাদ, শেষ। এরপরে উনি ওনার মতো যেহেতু দলীয় নিয়োগ সারা বছর উনি করে আসছে, সো এই কোটাটা নিয়ে এতটা আসলে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন ছিল না। উনি চাইলেই এই জিনিসটাকে সমাধান করে দিতে পারতো। কিন্তু এই একটা মশার কামড়ের মতো ছোট্ট একটা জিনিসকে উনি চুলকাইতে একদম পুরা ক্যান্সার পর্যন্ত নিয়ে মৃত্যু ডেকে নিয়ে আসছে ক্ষমতার। সো এটা হচ্ছিল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে শত্রুকে জানা, যেটা সেনাবাহিনীতে খুব সুন্দর করে শেখানো হয়, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তিনি তো হচ্ছে সেই 1980-90 আগের সময়ের মানুষ। তো ওনার মাথায় আসলে, মানে সাবেক প্রধানমন্ত্রী, সরি বারবার ভুল হয়ে যাচ্ছে, তো ওনার মাথায় আসলে এই জিনিসটা খেলে নাই যে শত্রুকে জানাটা কতটা ইম্পর্ট্যান্ট। সাপোজ উনি জানতো অ্যাকচুয়ালি, বিকজ উনি জানতো বলে প্রথমে এসে উনি যাদেরকে শত্রু মনে করছে সবাইকে কিন্তু দমন করে ফেলছে, সবাইকে উনি নিপীড়নের শিকার করে হোক যেভাবে হোক উনি কিন্তু সরাই ফেলছে ওনার পথ থেকে। কিন্তু উনি যেটা ভুল করছে, উনি এই শেষ সময় এসে যখন উনি ছাত্র জনতাকে বা দেশের পুরা মানুষ সমাজকে, জনসমাজকে, সবাইকে যখন উনি শত্রু বানায় ফেলছে, তখন উনি এই জিনিসটার বিবেচনা করে নাই যে এদের মাধ্যমে আমার কতটুকু ক্ষতি হইতে পারে। আপনি দেখেন এই জেনারেশনটা, যারা এই যে স্টুডেন্টরা যারা আন্দোলনে নামছে, এরা কিন্তু ওই কারণেই নামছে, ওদের মেধার দাম আসতেছে না দেখে, তারা ওই মেধা খাটাইয়ে এত দূরে আসছে বলে তাদের মাথায় এটা খেলছে যে আমরা আমাদের অধিকার পাচ্ছি না। তো স্বাভাবিকভাবেই তাদের কাছে জ্ঞান বুদ্ধি সব কিছুর দিক থেকে তারা আপডেট থাকবে, এটা স্বাভাবিক। প্রধানমন্ত্রী হ্যাঁ আন্তর্জাতিক জিনিস সামলান, রাজনৈতিক ব্যাপার স্যাপার সামলান, তো আপনি যখন শত্রু ভাবতেছেন আপনার মাথায় এটা রাখা উচিত যে আমার শত্রু কে, এবং তাদের ক্যাপাবিলিটিস কী, তাদের উইকনেস কী, তাদের অপরচুনিটি কী, তাদের শক্তি কী, সব কিছু আপনার বিবেচনা করা উচিত ছিল। কিন্তু তিনি সেটা বিবেচনা করেন নাই, যে কারণে ওনার মাথায় আসে নাই যে কখনো এই ছাত্র জনতা বা আম জনতার দ্বারা এত বড় কিছু একটা করে ফেলা সম্ভব, এবং এটা ছিল ওনার অনেক বড় একটা মিস্টেক। 5 নাম্বার হচ্ছে মিথ্যার পতন অবসম্ভাবী। দেখেন উনি এবং ওনার সরকারি দলের লোকজন সারা বছর বলে আসছে দেশ উন্নতিতে ভেসে যাচ্ছে। দিন শেষে আমরা কি দেখলাম? আমরা যা জানতাম সেটাই সঠিক। 99.8 বিলিয়ন ডলার আমাদের ঋণ, তার মধ্যে 94.5 বিলিয়ন ডলার শুধুমাত্র সরকারি লোকজন পাচার করছে। এবং এই যে এতগুলা মিথ্যা কথা বলছে, দেশে কিন্তু কোনো উন্নতি আসেনি, সেই ধরা পড়েই গেল। সব মানুষ কিন্তু এই জিনিসগুলো জানতো, কোনো কিছু কিন্তু চাপা থাকে নাই। সো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা একটা মিথ্যা কথা যত বছর ধরেই কন্টিনিউ করি না কেন, একটা না একটা সময় এসে এই জিনিসটা বের হয়েই যাবে। এটা কখনো আমরা পার্মানেন্টলি চেপে রাখতে পারবো না। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আমি মনে করি। বিকজ বাঙালি মানুষ হিসাবে আমি জানি যে আমরা বাঙালিরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলি। এটা একটা শেমফুল থিং, বাট এটা ট্রু যে আমাদেরকে, আমরা দেখা যায় যে কোনো কারণ ছাড়াই অনেক সময় মিথ্যা কথা বলে বসছি, জিনিসটা ঠিক না। তো এই জন্যই মিথ্যা বলাকে মহাপাপ বলা হয়েছে। এরপর হচ্ছে 6 নাম্বার, জেন জি যে স্মার্ট, উনি এই জিনিসটাকে অনেক বেশি ছোট করে দেখেছিল। এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে যুদ্ধটা বা এই যে প্রোটেস্টটা শুরু হয়েছে, এটা কিন্তু টোটালি চালনা করা হয়েছে জেন জি এর মাধ্যমে বা এই জেনারেশনটার মাধ্যমে। গত বছর যখন আমি দেশে গেলাম তখন আমি এমন কিছু মানুষের সাথে মিশেছিলাম, তো আমি অনেস্টলি আমি খুব হতাশ ছিলাম যে এই যে শিক্ষা ব্যবস্থাটা এত জঘন্যভাবে চেঞ্জ করা হয়েছে, এবং এই স্টুডেন্টগুলোর যে অবস্থা আমার কাছে মনে হচ্ছিল এদের দ্বারা আসলে কখনো কিছু করা সম্ভব না। আমি খুবই দুঃখিত যে আমার আসলে এই ধরনের একটা টেন্ডেন্সি রেডি হয়ে গেছে মাথায়, যে আমি খুব হতাশ যে এই যে পড়াশোনার ধরন যেভাবে চেঞ্জ হইলো, বা এদেরকে যে সিচুয়েশনটাতে আমরা রেখে আসছি বা সরকার রেডি করে দিছে, এই সিচুয়েশন থেকে এরা কি আসলে ভালো কিছু করতে পারবে? বাট আমি অত্যন্ত দুঃখিত এবং আমি সরি যে আমি এরকম একটা চিন্তাভাবনা করতাম, কারণ এই জেনারেশনটা আমার মাইন্ড ব্লো করে দিছে লিটারেলি। এবং আমি চরমভাবে যেমন অবাক হয়েছি, তেমন আমি এক্সট্রিমলি প্রাউড এটা দেখে যে না, এদের ভিতরে যেই দম আছে সেটা হয়তোবা আমার ভিতরেও নাই। হয়তোবা আমি
আমি চেষ্টা করছি সবসময় কথা বলার জন্য, টু বি অনেস্ট। আমি বাংলাদেশে অনেকবার অনেক ধরনের বাজে সিচুয়েশনে পড়ছি এবং আমি সর্বদা চেষ্টা করতাম কথা বলতে, এবং আমি মাইরও খাইছি যে কারণে আমাকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। এটা একদম অনেস্টলি আজকে বলতেছি, নির্ভয়ে বলতেছি যে আমি মাইর খেয়েছি। আমাকে এমন মানুষ আমার পায়ে হাত দিয়েছে এগুলো নিয়ে কথা না বলার জন্য, যে আমি লজ্জিত হয়ে গেছিলাম, পরে আমার আর কথা বলা হয়নি। এবং আমার আগের ওই বাংলাদেশের ভিডিওগুলো যারা দেখছেন তারা অনেক সময় দেখছেন যে আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল বিভিন্ন ব্লগের শুরুতে। তো এটাই ছিল যে রিজন যে আমি কথা বলতে পারতেছিলাম না। তো যাই হোক, এই জেনজি এরা এক্সট্রিমলি স্মার্টনেসের পরিচয় দিছে, এবং দেখেন ওরা কত সুন্দর করে প্ল্যান করছে। ওদের মাথায় এটাও ছিল যে যখন একটা সরকারের পতন হয়ে যাবে পর মুহূর্তেই কোনো একটা বাজে ঘটনা ঘটতে পারে, যেটা হয়েছে, এবং এই জিনিসটা হয়তো আরও অনেক বেশি হইতে পারতো যদি তারা সতর্ক না থাকতো। সাচ অ্যাজ ওরা 6 তারিখে ওদের ঘোষণা ছিল হচ্ছে ওরা গণভবন দখল করবে বা ঘেরাও করবে, কিন্তু ওরা এটাকে বুদ্ধি করে একদিন আগে নিয়ে আসছে। সো যাদের ভিতরে এই পরিকল্পনাটা ছিল যে তারা এই একটা অসহযোগ আন্দোলনের একটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে বা দেশকে আবার টালমাটাল করার জন্য কোনো অঘটন ঘটাবে, তাদের জন্য এই পরিকল্পনাটা কিন্তু ভেস্তে গেল। তারা ওই সময়টা আর পায় নাই যেই সময়টা নিয়ে ওরা পরিকল্পনা করে রাখছিল। সো ইট ওয়াজ এ ভেরি স্মার্ট মুভ অ্যান্ড স্যালুট টু অল অফ দেম যারা এই আইডিয়াটা বের করছে। এরপর সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার যে কতটা দরকারি, এই জিনিসটা এখান থেকে খুব দারুণভাবে শিক্ষা নিচ্ছি। দেখেন, সেই 1971 সালে যুদ্ধের পর এখন পর্যন্ত যত সরকার আসছে কম বেশি সবাই রাজাকার, মুক্তিযোদ্ধা, এই জিনিসের কাহিনী পেঁচাইতে মানে তেনা পেঁচাইতে এত দূর আসছে। এবং এরা এমন একটা সিচুয়েশনে এসে বাঙালি জাতিকে দাঁড়া করাই দিয়ে গেছে যে যেই সময় এসে এখন আর মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষ আগের মতো রেসপেক্টটা ফিল করে না। এবং শেষ পর্যন্ত পরিণতি আপনারা দেখছেন যে রাজাকার দিয়ে ওরা সারা বছর 16-17টা বছর খেয়ে আসে, সেই রাজাকার নাম নিয়েই কিন্তু পুরো দেশ জাতি সবাই নেমে গেছে। সো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাটা ভীষণ জরুরি, বিকজ একই জিনিস সারা বছর মানুষ খাবে না, সারা জীবন মানুষ খাবে না, সব জেনারেশনকে আপনি খাওয়াইতে পারবেন না। ওনার উচিত ছিল যে সময়ের সাথে সাথে এই আইডিয়াটা চেঞ্জ করা। আরও একটা ব্যাপার হচ্ছে উনি গণহারে সব কিছু বিএনপি জামাত শিবিরের দোষ, বিএনপি জামাত শিবিরের দোষ। আমি কোনো পলিটিক্সের সাথে নাই, বাট এই জিনিসটা আমার কাছে প্রচণ্ড রকম বিরক্ত লাগতো। আরে ভাই, দাঁড়িয়ে রাখছো তুমি জামাত শিবির, মসজিদের তুমি জামাত শিবির, একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তুমি বিএনপি, হোয়াট দ্য ডট ইজ দ্যাট? আই মিন এটা কী ধরনের কথাবার্তা? আপনি নতুন কিছু বলেন, আপনি একই জিনিস দিয়ে আর কত? সো আপনার স্মার্টনেসটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, আপনার সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করাটা ইম্পর্টেন্ট ছিল। ওরা একই ফর্মুলা সারা জীবন খাওয়াইতে চাইছে, এটা হয় না, এই জন্যই তারা ধরা খাইছে। এবং পরিবর্তনটা দরকার এই জন্য বিকজ ওরা জেনজি যে টেকনোলজিতেও ইম্পর্টেন্স দেয় এবং এই সম্পর্কে তাদের আইডিয়া আছে এবং অনেক ভালো ধারণা রাখে, সেটা তারা মোটামুটি ভুলেই গেছিল। দেখেন, যখন ওরা সব কিছু বন্ধ করে দিচ্ছিল তখন কিন্তু যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা হ্যাক হইলো বা আওয়ামী লীগের যে ওয়েবসাইটটা হ্যাক হইলো, যা হ্যাক হলো, এই সবগুলো হয়েছে কীভাবে? হ্যাকাররা করছে। এই হ্যাকারদের বেশিরভাগ কিন্তু ইয়ং, এরা কিন্তু ওই 70-80 বছরের হ্যাকাররা না, ঠিক আছে? এরা সবাই হচ্ছে স্মার্ট মানুষজন। তো ওনার এটাও মাথায় রাখা উচিত ছিল যে তুমি এখান থেকে বন্ধ করবা, এখন ইন্টারনেটের যুগ, সারা দুনিয়া থেকে সবাই একসাথে থাকতে পারে। আমরা রেমিডেন্স যোদ্ধারা বাইরে থেকে কীভাবে এক হয়েছে আমরা অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে দেখেই জানছি যে দেশে কী হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে হ্যাকাররা যারা দেশের বাইরে আছে তারা কি চুপ করে বসেছিল? অবশ্যই না, তারা অবশ্যই সাথে যোগ দিছে এবং আপনি ওখান থেকে বন্ধ করছেন না, ওরা দিক থেকে অ্যাটাক করছে। সো আপনার এই যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতেন, শুধুমাত্র টাকা আর কেমনে ভাগবেন, এই টাকাগুলো কেমনে সরাবেন সেই চিন্তা না করে টেকনোলজি নিয়ে একটু চিন্তা ভাবনা করতেন, তাহলে হয়তো আপনার মাথায় এটাও থাকতো যে আমাদের সাইবার অ্যাটাক আসতে পারে। সো আমাদের ওয়েবসাইটগুলো আমাদের ঠিক করা উচিত, কেয়ারফুল থাকা উচিত। হয় নাই, যেটা ভুল করে ফেলছেন। সো আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে আমাদের সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করা উচিত, অ্যাটলিস্ট এতটুকু আপডেট করা উচিত যাতে আমরা একটা কিছু হইলে একটা ধারণা করতে পারি যে আসলে ঘটনাটা হচ্ছে কি, কোন দিকে যেতে পারে, বা এই সময়ে আমাদের কোন অপশনটা নিয়ে আমাদের আগানো উচিত। যেমন জেনজি ইন্টারনেট বন্ধ হয়েছে, আরেকখান দিয়ে হ্যাক করে ছাত্রলীগের ওয়েবসাইট খেয়ে দিছে, ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করে দিছে, সব কিছু শাটডাউন করে ফেলছে কিন্তু। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। নেক্সট, কখনো ড্যাম কেয়ার হওয়া ঠিক না। যেমন আমাদের সরকার, উনি কিন্তু এক্সট্রিমলি ড্যাম কেয়ার ছিল, উনি একেবারে পাত্তাই দেয় এই জনগণকে। আই মিন, সরকার হচ্ছে জনগণের সেবক, জনগণ সরকারের সেবক না, কিন্তু উনি আমাদেরকে এত ছোট করে দেখছে, বিশেষ করে রেমিটেন্স যোদ্ধাদেরকে তো উনি পাত্তাই দেয় না এই জীবনও। ইভেন আমি যখন লাস্ট টাইম বাংলাদেশে গেলাম, আমার লাগেজ কিন্তু ভেঙে অনেক কিছু নিয়ে গেছে, আমি এক্সট্রিম লেভেলে ফ্রাস্ট্রেটেড ছিলাম। আমার একটা বডি স্প্রের বোতল শুদ্ধা নিয়ে গেছে, ওইটাও কিন্তু ফেরত পাইনি। সো বিষয়টা খুবই বাজে ছিল এবং আমাদেরকে এইভাবেই সম্মান সবসময় দিয়ে আসছে। আমাদের লাগেজ চলে গেছে। ইভেন আমি কয়েকদিন আগে একজন ভাইয়ের পোস্ট দেখলাম যে তিনি দেশে গেছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি এত ঘন ঘন দেশে আসেন কেন? ওনার ব্যাগে জিনিসপাতি ছিল না, জিজ্ঞেস করছে আপনি কোনো স্বর্ণ অলঙ্কার বা মোবাইল টোবাইল কিছু আনেন নাই? মানে চিন্তা করেন, সে মানে আমাদেরকে ওইভাবেই ট্রিট করে যে আমরা এরকম বিদেশ থেকে যাব, কিছু পাইলে ওইটার জন্য সে এই নিবে সেই নিবে। এবং তার কাছ থেকে কি একটা ইস্যুতে জানি এক্সট্রা টাকা নিছে,
বলছে ট্যাক্স দিতে হবে। উনি যখন বললো যে না এটা তো কোনো মানে নিয়মের ভিতরে নেই, কোন নিয়মে আমাকে দেখান, ওনাকে বলছে বেশি কথা বললো, ওনার পাসপোর্ট যা ইয়া করে ফেলবে, বাজেয়াপ্ত করবে, ওনাকে কখনো যাইতেই দিবে না, আসতেই দিবে না, হুমকি ধামকি দেওয়া শুরু করছে। তো চিন্তা করেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য সম্মানটা কতটা নিচে ছিল। তো কখনো এরকম ড্যাম কেয়ার হওয়া যাবে না। সো দেশের আন্দোলন যখন শুরু হয়েছে, আমরা রেমিটেন্স যোদ্ধারা যখন রেমিটেন্স থামিয়ে দিয়েছি, তখন কিন্তু পুরা মানে আন্দোলনটা একটা নতুন মোড় নিয়েছিল। ঠিক আছে, সো আপনি যখন পার্সোনাল লাইফেও যখনই যাই করবেন, হ্যাঁ হইতে পারে কোনো কিছু লেস ইম্পর্টেন্ট, সেটাতে আপনি প্রায়োরিটি একটু কম দিবেন, বাট কখনো এমনটা করবেন না যে ড্যাম কেয়ার। আমি এটা পার্সোনালি শিখছি যে আমি কখনো ড্যাম কেয়ার হব না। ব্যাপারটা ছোট হোক বড় হোক, খুব সিরিয়াস হোক কম সিরিয়াস হোক, আমি সবসময় কেয়ার রাখবো, কিছুটা হলেও রাখবো, কখনো 100% ড্যাম কেয়ার হব না ইনশাআল্লাহ। নেক্সট, কখনো ওভার কনফিডেন্ট হওয়া ঠিক না। আমি সব কিছু লিখে রাখছি, কারণ এতগুলো পয়েন্ট আমি শিখছি যে আমার এগুলো মানে মুখস্থ রাখাটা একটু ডিফিকাল্ট। সো কখনো ওভার কনফিডেন্ট হওয়া ঠিক না। যেমন আমাদের সরকার, প্রাক্তন সরকার, তিনি কি করলো, তিনি পুলিশ সেনাবাহিনী সব কিছু নামাইলো, ইন্টারনেট বন্ধ করলো। উনি এত বেশি ওভার কনফিডেন্ট ছিল যে সব কিছু উনি হ্যান্ডেল করে ফেলতেছে। ইভেন শেষ মুহূর্তেও এতটুকু শোনা যায় যে উনি পুলিশ আর্মিকে ফোর্স করতেছিলেন যে কী ব্যাপার তোমরা কন্ট্রোল করতে পারতেছো না কেন। পুলিশের ডিআইজি বা ওনারা যখন ওনাকে বলতেছিল যে ম্যাডাম আর সম্ভব না, তখন উনি বলতেছে না পুলিশ তো ভালোই করতেছে, পুলিশ এতগুলো মারতেছিল, এভাবে ধরে রাখতেছিল, পুলিশ তো ভালো করতেছে। তখন উনি মানতে রাজি না যে উনি হাঁটতে যাচ্ছেন। সো এত বেশি ওভার কনফিডেন্ট হওয়াটা কখনোই ঠিক না। সবসময় মনের ভিতরে, হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কনফিডেন্সটাকে একটু কন্ট্রোলে রাখেন। আপনি সফল হয়ে গেলে তখন বলতে পারেন যে আমি জানতাম এটা হবে, আমি পারতাম, আমি করে দেখাইছি। কিন্তু যখন আপনি শিওর না, তখন আপনার কনফিডেন্সটা এত বেশি হওয়াটা, এটা আপনারা পরিণতি দেখছেন, নতুন করে এখানে আসলে বলার কিছু নেই। নেক্সট হচ্ছে বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্ক হওয়া। এই যে দেখেন আমাদের সরকার, সে নিজের দেশ থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে কাকে? ভারতের সরকারকে। এবং সে নিজের দেশের মানুষকে তো গুনেই নেই, কোনো কিছু দিয়েই গুনে নেই, চুল দিয়েও গুনে নেই। তো দিন শেষে কি হইলো, এই যে আপনার ইন্ডিয়ান সরকারের কথা বাদই দিলাম, ওরা এখন বিপদে পড়ে হাসিনাকে রাখছে, কিন্তু তারপর ওরা কিন্তু রাখতে চাচ্ছে না। কিন্তু আরেকটা ব্যাপার কি হলো, এই যে সরকারের যে লোকেরা ছিল, যারা আপনারা সারা বছর সরকারকে তেল দিতে দিতে আসছেন, সে পালানোর সময় আপনাদেরকে বলে পর্যন্ত যায় নাই। শুধুমাত্র তার ছেলে জয় জানতো, তার বোন জানতো, এবং কিছু তার খুবই বিশ্বস্ত কয়েকজন মানুষ, কেউ জানতো না। আপনারা সবাই তার নামে যুদ্ধ করতে করতে জান দিয়ে দিলেন, তার নামে ডাকাতি করলেন, সব কিছু করলেন তার নামে, কিন্তু দিন শেষে কি হলো, সে কিন্তু আপনাদেরকে রেখে চলে গেছে। সো বোঝা যাচ্ছে যে আপনি কত ভুল একটা ফ্রেন্ড চয়েস করছিলেন। সো বন্ধু চয়েসে সবসময় আপনাকে সতর্ক হতে হবে, এবং এমন মানুষকে আপনার চয়েস করা উচিত যারা আসলে আপনার বিপদ আপদে আপনার পাশে থাকবে। তাই দরকার না হলে বাড়তি মানুষ কেটে ফেলার লাইফ থেকে, কিন্তু বন্ধু ওইটাকেই রাখেন যেটা আসলেই উপকারী, যেটা আপনাকে এরকম বিপদের সময় এসে চোখ উল্টাবে না, ধুম করে রেখা ভেঙে যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এবং সর্বশেষ হচ্ছে আচরণের নমনীয় এবং সংযত হন। যেমন আমাদের ছাত্রলীগ, তারা কখনোই কিন্তু সংযত আচরণ করেনি, তারা সবসময় লাঠিছোটা নিয়েই নামতো। ইভেন যখন ওই যে বিভিন্ন সময় যখন ঘূর্ণিঝড় হতো, তখন এটাও নিয়ে আসতো লাঠিছোটা নিয়ে কক্সবাজারে যাচ্ছে ছাত্রলীগরা ঘূর্ণিঝড় দমনের জন্য। তো এরকম অনেক উইয়ার্ড নিউজ আসতো। ইভেন কোভিডের সময় একটা আসছিল যে ছাত্রলীগ নাকি লাঠিছোটা নিয়ে মাঠে থাকবে কোভিড মোকাবেলার জন্য, যদি ওগুলো হচ্ছে ফান নিউজ ছিল। বাট এরকম ঘটনাগুলো কিন্তু সবসময় দেখে আসছে। ছাত্রলীগ কখনো নমনীয় আচরণ করে নাই, প্রধানমন্ত্রী কখনো নমনীয় আচরণ করেনি, জনগণের প্রতি কখনোই তারা নমনীয় ছিল না। সিন্ডিকেটের পর সিন্ডিকেট করতে করতে 10 টাকার জিনিসকে 100 টাকা বানাইছে। এবং দেশের মানুষের এমন অবস্থাও গেছে যে তারা মাছের কাঁটা কিনে খাচ্ছিল। তারা সরকারি চাকরি তো পাইতেছিলই না, নর্মাল চাকরিতে তাদের বেতনের অবস্থা এত খারাপ যে ওই চাকরি নিয়ে সে কি সংসার চালাবে, না বিয়ে করবে, না নিজের পকেট মানি চালাবে, সেটাও বোঝা সম্ভব হইতো না। তাই এই ধরনের পরিবেশ পরিস্থিতিগুলোকে সবসময় মাথায় রাখা উচিত যে আমাদের কখনোই ওভার কনফিডেন্ট হওয়া ঠিক না, এবং আমাদের কখনোই উদ্যত আচরণ করা ঠিক না। এই যে এত দাপট, এত কিছু, সব কিছু কিন্তু মুহূর্তে শেষ। এবং যেই পরিমাণ টাকা তারা পাচার করছে, আপনার কি মনে হয় এই টাকাটা তারা উপভোগ করতে পারবে বা ভোগ করতে পারবে? অনেস্টলি তারা কিন্তু এটা পারবে না। বেশিরভাগ সরকারের এখানে অনেকগুলো ডিটেলস কথাবার্তা আছে, আমি আসলে এত ডিটেলসে যাব না, কারণ আমার ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সো এরা কিন্তু সব টাকা খাইতে পারবে না, অনেক টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। ইভেন আপনারা অনেকেই জানেন যে জয়ের টাকা আমেরিকাতে কত টাকা তারা বাজেয়াপ্ত করছে। তার ওয়াইফ অর্ধেক নিয়ে গেছে, সরকার কিছু নিয়ে গেছে। সে কিন্তু ওখানে যে খুব রাজার হাল আছে তা কিন্তু না, তার প্রচুর টাকা কিন্তু সে মাইর গেছে যা সে এখান থেকে নিয়ে গেছে। সো সবসময় কিন্তু এইরকম মানে পাওয়ার বা উদ্যত আচরণ করাটা ঠিক নেই, এগুলো কখনো স্থায়ী হয় না। সো এখান থেকে আসলে আমাদের শেখার মতো অনেক কিছু ছিল, এবং আমি মনে করি পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আপনাদের পার্সোনাল লাইফে এই শিক্ষাগুলো কাজে লাগবে। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই যে দেশ স্বাধীন হয়েছে, এটা খুবই মানে খুশির একটা খবর যেহেতু, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্বাধীনতাকে রক্ষা করা। তো শেষ মুহূর্তে দেখলাম যে দেশ স্বাধীন হওয়ার খুশিতে মানুষ অনেক কিছু ভাঙচুর করছে। এই ভাঙচুরের ব্যাপারে ছোট্ট একটা কথা বলি, এটা আসলে
জাতি হিসেবে এটা একটা শেমফুল অ্যাক্ট ছিল যদিও, কিন্তু ভাই একটা মানুষ যখন 16-17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে, একখানে বিচার চাইতে গেছে, সে ঘুষ খেয়ে আপনার ন্যায় বিচারটা না করে উল্টাপাল্টা করছে, আপনার ভিতরে কিন্তু অটোমেটিক একটা রাগ, একটা জিদ চলে আসে যে তোকে যদি সুযোগ পাই আমি দেখে নিব। এখানে ম্যাক্সিমাম জায়গাতে ব্যাপারটা আসলে ওইটাই হয়েছে, যেখানে যে মন্ত্রী মিনিস্টারদের বাড়িঘর বা এমপিদের বাড়িঘর জ্বালানো হয়েছে, সব কিছু কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে সেম, যে তারা অন্যায়টা দেখতে দেখতে মানে অত্যাচারিত হইতে হইতে এসে এখন ব্লাস্ট হয়ে গেছে, যে কারণে আর তারা নিজেকে ধরে রাখতে পারেনি, সুযোগ পাইছে, সব জ্বালাই দিছে। সো এখান থেকে বোঝাটা উচিত যে আপনি যদি ভালো থাকতেন, আপনি সবার মন জোগায় চলতে পারতেন, হয়তো আজকে আপনাকে এই দিনটা দেখতে হইতো না। আপনি পারেন নাই বলে আজকে এই দিনে আপনাকে আসতে হয়েছে। এবং তারপর আমি বলবো যে যারা যারা করছেন, আপনাদেরকে রিকোয়েস্ট যে এই ধরনের কাজগুলো আর করবেন না। দিন শেষে এগুলো সব আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের মানুষেরই ব্যবহারে আসবে, কাজে আসবে। এগুলো জ্বালিয়ে দেওয়ার মানে আপনি নিজের হাতের দেশটাকে আরও পিছনে নিয়ে যাচ্ছেন। সো আল্লাহর রাস্তায় এই ধরনের কোনো কাজ করিয়েন না। আপনারা দেশ স্বাধীন করছেন, দেশের জনগণের উপরে ভরসা রাখেন। দেশের যেই সমন্বয়করা আছে এরা এক্সট্রিমলি স্মার্ট এবং খুবই বুদ্ধিমান ভালো মানুষ, এদেরকে দেখে আসলেই গর্বে সিনা 36 ইঞ্চি হয়ে যায়। তো এদের প্রতি ভরসা রাখেন এবং আল্লাহকে বলেন যে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় এই দেশটাকে সুন্দর মতো নিজেদের মনের মতো করে গড়তে, যেখানে কখন আমাদের দাড়ি নিয়ে শুনতে হবে না তুমি জামাত শিবির, দাড়ি না পড়লে না থাকলে শুনতে হবে না তুমি সন্ত্রাসী গুন্ডা পান্ডা, বা যেখানে আমরা সেফ থাকবো, যেখানে আমরা রাতের বেলা মধ্যরাতে ঘর থেকে বের হইতে পারবো নির্ভয়ে, একটা মেয়ে মধ্যরাতে ঘরে ফিরতে পারবে নির্ভয়ে যে তাকে কেউ রেপ করবে না, কেউ ফলো করবে না, এবং যেখানে কখনো সিন্ডিকেট হয়ে গরিবের মুখে বা পেটে লাথি পড়বে না, তারা সব সময় খেয়ে পরে বাঁচতে পারবে। এবং ইম্পর্টেন্টলি আমাদের সরকার ইন্ডিয়ার সাথে খুব বাজে বাজে কিছু কন্ডিশন মানে চুক্তি স্বাক্ষর করছিল, সেগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আমাদের পেটের উপর দিয়ে বুকের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই জিনিসগুলো থামান, এবং যেখানে যেখানে আমাদের দেশের স্বার্থ খণ্ডিত হয়েছে সবগুলো শর্তের ব্যাপারে একটু সোচ্চার হন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকের মতো আরেকটা কথা আসলে বলতে ইচ্ছা করতেছে, বলবো, যাই হোক আজকে আর না বলি, অনেক লম্বা হয়ে গেছে, নেক্সট ভিডিওতে বলবো। ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।